আসসালামু আলাইকুম। শুরু করছি সুইসাইড নোট। লেখক শহীদুল ইসলাম রাজন। পর্ব ৩। তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলির মালা পরিয়ে দিল। অনেক ঘোরাঘুরির পর সেদিন নীলা শ্রাবণ একসাথে বাসায় ফিরল রিকশা করে। প্রথম দিকে দুজনের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও পথ বাড়ার সাথে সাথে মাঝের দূরত্বটা চলে গেল। উঁচু নিচু জায়গাতে একে অন্যের সাথে হালকা ধাক্কা দুজনের সমীকরণকে যেন আরও মধুর করে তুলল। বাসায় ফেরার পর নীলা সারাদিনের কথা বারবার ভাবল। নিজে নিজে অনেক সমীকরণ মিলিয়ে হাসতে লাগলো। শ্রাবণ বুঝে গিয়েছিল তাদের মাঝে কিছু একটা হতে যাচ্ছে। এরপর থেকে দুজন আরও ঘনিষ্ঠ হতে থাকলো। নীলা শ্রাবণকে সম্বোধন করা আপনির বাধা পেরিয়ে তুমিতে এলো। দুজন তাদের ছোট ছোট স্বপ্ন, ইচ্ছে আর নিত্যদিনের ভালো লাগাগুলো মিলাতে শুরু করলো। এ যেন ঘন বর্ষায় ভেসে আসা দুটি নীল পদ্মের একই সাথে থাকার আকুতি, একই সাথে ভেসে বেড়ানোর প্রত্যাশা। স্বপ্নবোনা দিনগুলো শুরুর দিকের কথোপকথন ছিল এমন: আচ্ছা নীলা, আমাকে শাসন করতে পারবে? যদি নিজের খেয়াল না রাখো তখন বুঝবে। আর কেউ অনুমতি দিলে পারবো না কেন? আচ্ছা শ্রাবণ, যদি কখনো মন খারাপ থাকে তুমি কি করবে? পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলবো ভালোবাসি। আর কখনো বা মায়াবী কোনো পুতুল নিয়ে বলবো বাবুটা কিউট না, পাগল একটা। পাগলির তখন মন ভালো হবে তো? অনেক অনেক ভালো হবে। অভিমান করলে ভাঙাতে পারবে? খুব পারবো। অফিস যাওয়ার সময় শার্টের বোতাম মেরে দিবে কেউ? দেওয়া যায়। ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবে কেউ? নিব তো। কেউ আমাকে অধিকার দিবে তার কপালে রোজ চুমু খাওয়ার? সত্যিকারের অধিকার দিতে হয় না, নিয়ে নিতে হয়। বুঝলেন মিস্টার? জি ম্যাডাম। এভাবে কথার পিঠে কথা বলে স্বপ্ন বুনতে লাগলো দুজন। তবুও শ্রাবণের মনে ভয় কাজ করতো সবসময়। যদি নীলা হারিয়ে যায়। তাই সে আগেই তার সব অতীত বলে ঠিক করলো। দিনটি ছিল নীলার জন্মদিন, যেদিন শ্রাবণ তার সৎ কষ্ট নীলার সাথে ভাগ করে নিতে চাইল এবং নীলাকে নিজের মতো করে পেতে চাইল। জন্মদিনে নীলার জন্য তার প্রিয় কিছু উপহার হিসেবে নিল, যেভাবে সে নীলাকে দেখতে চাইতো সবসময়। উপহারগুলো ছিল নীল শাড়ি, লাল, নীল, হলুদ, বেগুনি রেশমি চুড়ি, পায়েল আর পছন্দের বেলি ফুলের মালা। নীলা পার্কে প্রতীক্ষায় ছিল শ্রাবণের। পরনে ছিল লাল শাড়ি, সেটাও শ্রাবণ বলে দিয়েছিল রাতে। শ্রাবণ নীলার কাছে গিয়ে নীলাকে বলল, একটু ওদিকে ফিরো তো। নীলার উত্তর ছিল পাল্টা প্রশ্ন দিয়ে। কেন? মেয়েরা সোজাসুজি উত্তর দেওয়া থেকেও খুব সম্ভবত পাল্টা প্রশ্ন করতে বেশি ভালোবাসে। নীলাও শ্রাবণের বেশিরভাগ প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করত। যা বলি লক্ষ্মী মেয়ের মতো শোনো, কোনো কথা না। নীলা ফিরল। তারপর শ্রাবণ হাত থেকে বেলির মালা নিয়ে নীলার খোপায় পরিয়ে দিল। হাত ধরে হাতে রেশমি চুড়ি একে একে পরিয়ে দিল। সব হাঁটু গেড়ে বসে নীলাকে বলল, জুতা খুলে পা একটু উপরে তুলে নীলা তুলল। নীলার পায়ে পায়েল পরিয়ে দিল শ্রাবণ। তারপর নীলাকে বলল, এবার ঠিক করে দাঁড়াও। নীলা দাঁড়ালো। শ্রাবণ মন ভরে দেখতে লাগলো নীলাকে। শ্রাবণের হাত ধরে নীলা বলল, সবসময় এভাবে থাকবে তো? এবার শ্রাবণের পাল্টা প্রশ্ন, কি মনে হয়? নীলার উত্তর, জানি না। কিছুক্ষণ আগে হাসি খুশি থাকা মুখটি মলিন হলো শ্রাবণের। নীলার হাত ধরে সে বলল, জানো নীলা, আমার মা বাবা থেকেও নেই, আমার পাশে দাঁড়ানোর মতো আপন বলতে কেউ নেই। শ্রাবণের কথায় নীলা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এক ঝাঁক কৌতূহল এসে বাসা বাঁধল তার মনে। তোমাকে আমার কিছু কথা বলার ছিল নীলা। শ্রাবণ তার সব কথা নীলাকে বলা শুরু করলো। নীলা মন দিয়ে সব শুনল। সে খেয়াল করে দেখল
যে কথা বলতে গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে আসছিল বারবার। সব বলা শেষে নীলার হাত আরো শক্ত করে ধরে বলল, তুমি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলোর মতো, যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাই। শ্রাবণের চোখে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও থেমে আছে চোখের কোণে। নীলা তার শাড়ির আঁচল দিয়ে সে পানিগুলো যত্ন সহকারে মুছে দিয়ে বলল, তুমিও ছেড়ে যেও না, কখনো যাব না। আমিও না। শ্রাবণ নীলাকে একটু কাছে টেনে কপালের মাঝে, ঠিক যেখানে টিপ পরে মেয়েরা, সেখানে চুমু খেলো। নীলা লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো, আর শ্রাবণ আলতো করে জড়িয়ে ধরল নীলাকে এবং কানের কাছে মুখ ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। শ্রাবণের বুকে মুখ লুকিয়ে রাখা নীলাও উত্তর দিল, আমিও। কি? ভালোবাসি? কাকে? এই পাগলটাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর দুজন পার্কের বেঞ্চে বসলো। শ্রাবণের কাঁধে মাথা রাখল নীলা। তারপর দুজন আবার শত স্বপ্নের ঘর বাঁধা শুরু। কথার এক পর্যায়ে শ্রাবণ বলল, শোনো, কি, এখন থেকে যতবার আমার সাথে দেখা করবে প্রতিবারই এভাবে শাড়ি, চুড়ি, পায়েল, বেলি ফুলের মালায় খোপা করে আসবা। কিছুটা হেসে নীলা বলল, এভাবে আসলে তোমার ভালো লাগবে? সন্তুষ্টির ইশারাতে শ্রাবণ উত্তর দিল, খুব। সেদিনের পর থেকে শ্রাবণের সাথে বের হলে খোপায় বেলি ফুলের মালা, সাথে লাল নীল রঙের শাড়ি, চুড়ি, নানা রঙের রেশমি চুড়ি কিংবা পায়েল কোনোটাই পরতে ভুলত না নীলা। আজও পরনে তার কালো শাড়ি, চুড়ি। তবে আজ সে শ্রাবণের সাথে দেখা করতে আসেনি, এসেছিল দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা করতে। মায়ের বিয়ের পর প্রথম কয়েক মাস মায়ের সাথে দেখা করতে যায়নি শ্রাবণ। তখন সে বিশ্বাস করতে শুরু করলো মায়ের প্রতিও ঘৃণা আসে। তবে মা এবং মামাদের অসহায়ত্বের কথা চিন্তা করে মায়ের প্রতি ঘৃণা কমে গেল শ্রাবণের। প্রথম যেদিন মাকে দেখতে গিয়েছিল সেদিন সে মাকে কিছু বলেনি তেমন। শুধু মা কেন বিয়েটা করলে সে নিয়ে একটা বড় প্রশ্নে ছুড়ে দিল শ্রাবণ। বাকি সময় মা একাই বলেছিলেন সব। এমনকি কোনো প্রশ্নের উত্তরও দিতে চায়নি শ্রাবণ। কেবল মায়ের মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মায়ের প্রশ্নগুলো ছিল এমন, এতদিন আসনি কেন? তোমার বাবা কেমন আছে? নতুন মা? মাকে শ্রাবণ তার সব কথা বলতো। একদিন নীলার কথাও বলে দিল সে। শ্রাবণ তার মাকে বলল, আপনাকে কিছু কথা বলতে চাই। কি বলবে বলো? প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও ধীরে ধীরে নীলার কথা বলে ফেলল শ্রাবণ। নীলা আমার বান্ধবীর নাম। সে আমাকে জানে, চিনে, বুঝে। সে আপনাকেও চিনে, আপনার কথাও জানে। আমি বলেছি তাকে আপনার কথা, মানুষটির কথা, সে সব জেনে শুনে আমার পাশে থাকবে বলেছে। ছেলেটির কথা শুনে শ্রাবণের মা মনে মনে খুশি হলেন এবং বললেন, আগে কখনো বলনি যে? বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। তোমার সাথে পড়ে? না, আমার জুনিয়র। একদিন আমার কাছে নিয়ে এসো। আচ্ছা, দেখতে কেমন? ভালোই। আপনাকে দেখাবো। তোমার বাবা কেমন আছেন? জানি না। কেন? বাসায় যাওয়া হয়ে ওঠে না। কল দাও না। বাড়তি টাকা লাগলে। বাবার সাথে কথা বলো। নতুন মায়ের সাথে কথা হয়? মানুষটার সাথে তো বলি না। আর ওনার সাথে কি বলবো? ওনার সাথেও বলো। ওই লোকটাকে আমার কেমন যেন ভালো লাগে না। কোন লোকটা? নতুন বাবা। নতুন বাবা শব্দটি শুনতে প্রস্তুত ছিল না শ্রাবণ। আর সে কখনো শুনতেও চায়নি এটা। তাই সে তার মাকে করুণ সুরে বলল, বাবা মা একবারই আসে, একবারই হয়। এদের পরে অন্য কেউ বাবা মা হয় না। তার বড়জোর চেষ্টা করতে পারে, কিন্তু বাবা মা হতে পারে না। ছেলের এত গম্ভীর কথা মা কিছুটা চমকে উঠলেন। মা ছেলে কখনো হেসে কথা বলতো না তেমন। মন খুলে কথা বলতে চাইতো না খুব একটা। কারণটা হয়তো তাদের সময়টা গম্ভীর। মায়ের সাথে দেখা করার কথা যখন নীলাকে বলা হলো, নীলা অনেক খুশি হয়ে গেল। কারণ তার খুব ইচ্ছে ছিল শ্রাবণের মাকে দেখার, শোনার এবং জানার।
নীলা শ্রাবণের মাকে দেখছিল, শুনছিল, তবে কখনো জানতে পারেনি, কখনো বুঝতে পারেনি। শুধু মাকে নয়, সে শ্রাবণকেও বুঝতে পারেনি কখনো। সে কখনো ভাবতেও পারেনি মানুষের জীবন, অনুভূতি, এমনকি মানুষের ভাগ্য কতটা অদ্ভুত হতে পারে, কতটা নির্মম হতে পারে। একটা কথা আশ্চর্য হলেও সত্য যে নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশি নির্বোধ হয়। পৃথিবী কখনো বুঝতে চেষ্টা করে না সেসব মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট, রাগ কিংবা অভিমান। আর এসব বুঝতে গিয়ে পৃথিবীর কাছে তারা যা পায়, উপহাসে ভরপুর একরাশ অট্টহাসিযুক্ত পাগল উপাধি। শ্রাবণ কিংবা তার মায়ের ভাগ্যে কোনো কিছু কম জুটল না। অন্য দিনকার মতো সেদিনও নীলা শাড়ি পরেছিল, মিলিয়ে চুড়ি, এমনকি পায়েলও দিয়েছিল পায়ে। শ্রাবণের মায়ের সাথে দেখা করার জন্য অনেক আগ্রহের সমপরিমাণ অনেক ভয়ও ছিল নীলার। মায়ের কাছে যখন শ্রাবণ নীলাকে নিয়ে আসে, তখন বাসায় মা আর বাসার কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না। শ্রাবণ তার মায়ের সাথে তার দ্বিতীয় বাবা না থাকার সময়গুলো দেখা করত। সে কখনো চাইতো না তার দ্বিতীয় বাবার সামনে পড়তে, কথা বলতে। শ্রাবণ শুরু থেকে মানুষটাকে অনেক ঘৃণা করত। শ্রাবণের পরিধি সব মানুষই তার ঘৃণার তালিকায় ছিল, শুধু দুটি মানুষ ছাড়া, তার মা এবং নীলা। আর এই দুটি মানুষই যখন তার কাছ থেকে দূরে চলে যায়, তখনই সে পাগলের মতো হয়ে ওঠে। আর এ পাগলামি কেবল একটু গুরুত্বের, একটু মায়ার, একটু পাশে থাকার এবং একটু ভালোবাসার। শ্রাবণ যখন নীলাকে নিয়ে মায়ের রুমে প্রবেশ করে, তখন মা ঘুমাচ্ছিলেন। নীলাকে মায়ের এক পাশে বসিয়ে শ্রাবণ ওনার মাথার পাশে বসল। তারপর মায়ের কপালে হাত বুলিয়ে আস্তে আস্তে মা বলে ডাকল। তিনি কে বলে জেগে উঠলেন। মা। শ্রাবণ মায়ের হাত ছুঁয়ে বলল, মা, আমি শ্রাবণ। কখন আসছো? এই তো একটু আগেই। তারপর নীলার দিকে ইশারা করে শ্রাবণ তার মাকে বলল, মা, নীলা, আপনাকে যার কথা বলেছিলাম। মা তখন উঠে বসলেন আর বললেন, সে এত দূরে বসে আছে কেন? আমাকে ভয় পায়? না মা। এ কথা বলে নীলা মায়ের কাছে এসে বসল। নীলার হাত ধরে অনেকক্ষণ নীলার দিকে তাকিয়েছিলেন মা। দ্বিতীয় বিয়ের পর তিনি কখনো বাইরে বের হতে পারেননি, তাই নতুন কোনো মুখ আর দেখা হয়নি তার। প্রথম প্রথম শ্রাবণের মামারা মাঝে মাঝে আসতো, পরবর্তীতে সেটাও কমে গেল অনেক। গত কয়েক মাস স্বামী, ছেলে আর কাজের খালার মুখ ছাড়া আর কারো মুখ দেখতে পাননি তিনি। তাই অনেকদিন পর নতুন মুখ দেখে অনেকক্ষণ তাকিয়েছিলেন তিনি। নীলা কখনো মায়ের, আবার কখনো শ্রাবণের মুখের দিকে তাকাচ্ছিল বারবার। তখনও ভয় পাচ্ছিল নীলা। তাকিয়ে থাকতে থাকতে মায়ের চোখে পানি চলে আসলো। নীলা দেখতে পেয়ে শ্রাবণকে ইশারা করলো। শ্রাবণ মায়ের হাত ধরে বলল, মা, আপনার চোখে পানি। চোখের পানি আড়াল করে মা বললেন, বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। তারপর নীলাকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাসায় কে কে আছে? নীলা উত্তর দিল, বাবা, মা আর আমার 2 বোন। তারপর শুরু হলো মায়ের প্রশ্ন উত্তর পর্ব। তুমি বড়? হ্যাঁ। বাবা কি করেন? স্কুল শিক্ষক। মা গৃহিণী। আচ্ছা। ভয় কাটিয়ে নীলা মাকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? এভাবে কিছুক্ষণ কথা বলার পর মা কাজের খালাকে ডাকলেন। তারপর নীলাকে বললেন, কি খাবে? শ্রাবণ মাকে থামিয়ে বলল, আমরা কিছু খাবো না মা। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেলেন। তিনি ভুলে গিয়েছিলেন শ্রাবণ এ বাসার কিছু খায় না। প্রথম প্রথম খাওয়ানোর জন্য তিনি অনেক জোর করতেন, পরে বিষয়টি বুঝতে পেরে আর কিছু বলতেন না। তবে শ্রাবণ মাঝে মাঝে বাহির থেকে তার মায়ের জন্য খাবার নিয়ে আসতো, কখনো বা নিজের বাসা থেকে। তারপর মা ছেলে একসাথে খেত। তাই সেদিনও মায়ের মন খারাপ দেখে শ্রাবণ বলল, মা, আপনি নীলার হাতের রান্না খাবেন? মা নীলার দিকে তাকিয়ে বলল, তুমি রাঁধতে পারো? নীলা উত্তর দিল, হ্যাঁ, একটু আধটু। তারপর শ্রাবণ মাকে বলল, কাল আপনি নীলার হাতের রান্না খাবো। আপনি কি কি খাবেন মা?
মা কিছুক্ষণ ভাবলেন, ভেবে যা বললেন তা হলো ছোট মাছ, কাচকি কিংবা ছোট ট্যাংরা হলেও হবে, পেঁয়াজ আর ধনিয়া দিয়ে ডিম ভাজা আর একটু বেগুন ভর্তা। তারপর শ্রাবণ মাকে বলল, আচ্ছা। মা জিজ্ঞাসা করলেন, কাল কখন আসবে তোমরা? শ্রাবণ নীলার দিকে তাকিয়ে মাকে বলল, আজকের সময়। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। নীলাও মায়ের থেকে বিদায় নিল। বাসা থেকে বেরিয়ে নীলা শ্রাবণকে বলল, তুমি যে মাকে বললে আমি রান্না করে আনবো, আমি তো এখনো রান্না পারি না। শ্রাবণ মুখ চিপে হাসতে হাসতে বলল, আন্টির থেকে শিখে নিও। নীলা কিছুটা মন খারাপ করে বলল, সে না হয় পরে নিব, কিন্তু কাল কি হবে? আন্টিকে দেখিয়ে দিতে বলো। তুমি আজ খেলে কি এমন হতো? তুমি জানো না আমি সে বাসায় খাই না? কেন? ওই লোকটাকে আমি ঘৃণা করি। কেন? সব কেন বলতে পারবো না। পাকে কেমন লাগলো তোমার? বড্ড অদ্ভুত। কেমন? কেমন তা আমি বুঝতে পারবো না, তবে অন্যরকম, আমাদের মতো না। কিছু কিছু মানুষ এমনই হয়, হবে হয়তো। কথোপকথনের পর নীলা চুপ করে শ্রাবণের মায়ের কথা ভাবতে লাগলো। সে আগে কখনো এমন মানুষ দেখেনি, যিনি কিনা ঘরের বাইরে বের হন না, কারোর সাথে মেশেন না। আর মায়ের থেমে থেমে কথা বলা, একদৃষ্টিতে তাকিয়ে থাকা, এমনকি খাবারের তালিকা দেওয়া, সবকিছু তার কাছে কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না শ্রাবণের মা এমন কেন। কেবল শ্রাবণী নীলাকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়নি, নীলাও তার মাকে শ্রাবণের কথা বলেছিল। বেশ কয়েকবার বাসায়ও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ কখনো যায়নি। নীলা বাসায় গিয়ে সেদিন তার মাকে শ্রাবণের মায়ের সব কথা খুলে বলল এবং মায়ের কাছে রান্না শিখতে চাইল। তবে একদিন যেহেতু সব শেখা সম্ভব না, তাই নীলার মা নীলাকে একদিন পরে রান্না করে নিতে বললেন। নীলাও সেটা ভালো মনে করলো। মাঝের একদিন সে শ্রাবণের মায়ের সব পছন্দের খাবার বাবাকে কিনে আনতে বলল, কিন্তু শ্রাবণ এটা শুনে মন খারাপ করলো খুব। যেহেতু সে মাকে বলেছিল পরের দিন নিবে এবং মায়ের কাছে কোনো ফোন না করায় মাকে কল দিয়ে জানাতেও পারল না যে তারা পরের দিন আসতে পারবে না, আসবে একদিন পর। মায়ের দ্বিতীয় স্বামী মাকে কখনো ফোন ব্যবহার করতে দিত না। শ্রাবণের মামাদের সাথে কথা বলার প্রয়োজন হলে ওনার ফোন থেকে তিনি নিজে কল দিতেন। অন্যদিকে কাজের খালা যখন পরের দিন সকালে আসলো রান্না করতে, শ্রাবণের মা তাকে রান্না করতে নিষেধ করে রাতে আসতে বললেন। খালা কারণ জানতে চাইলে মা উচ্চস্বরে বললেন, আজ আমার ছেলের বউ আসবে। ছেলের বউ কথাটি শুনে কৌতূহল বেড়ে গেল কাজের খালার। তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে শ্রাবণ বাবা বিয়ে করলো কবে? একটু হেসে মা বললেন, বিয়ে করেনি এখনো, তবে করবে। খুব মিষ্টি দেখতে কাল যে মেয়েটি শ্রাবণের সাথে এলো, সে মেয়েটিকে শ্রাবণ বিয়ে করবে। আজ সে রান্না করে আনবে, তাই তোমাকে রান্না করতে না করেছি খালা। আচ্ছা, তাইলে আমি সবকিছু পরিষ্কার করে চলে যাই।